আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান রয়েল। আজকে আমরা আলোচনা করব মানসিক রোগে আক্রান্ত মানসিক অসুস্থ ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে। এটি একটি বার্নিং টপিক, যদিও এই বিষয়টি নিয়ে আমাদের অনেকেরই অনেক বক্তব্য আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু তেমন কোনো উত্তর আমাদের জানা নাই। তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মাঝে দুজন অত্যন্ত বিশেষ অতিথি উপস্থিত আছেন, আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর শাহানা পারভিন, সহযোগী অধ্যাপক, সাইকোথেরাপি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমার ডানে আছেন ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, সহযোগী অধ্যাপক, মেডিকেল কলেজ ফর উইমেন। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, আমি আপনাকে দিয়ে শুরু করছি। এই যে আমরা প্রথমেই বললাম সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশন বা মানসিক রোগীদের পুনর্বাসনের ব্যাপার, এই সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশন বলতে কি বোঝায়, আপনি আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলেন। আমাদের সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশন বলার আগে আমি বলছি যে এটা কবে থেকে শুরু হয়েছিল। আসলে প্রাথমিক যে ধারণা ছিল আমাদের, যে মানসিক রোগী মানে কোথাও বদ্ধ জায়গায় তাদেরকে আবদ্ধ রাখতে হবে, পাগলা গারদ যে খুব পপুলার কনসেপ্ট ছিল, সেটা যখন 1960 এবং 70-এর দশকে যখন ডিইনস্টিটিউশনালাইজেশন করা হলো, অর্থাৎ সাইকিয়াট্রিক মেডিসিন শুরু হওয়ার পরে যখন চিন্তা করা হলো যে তাদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে, সেই সময়টা থেকে শুরু করে সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশনটা শুরু হলো। তো আন্দোলনটা শুরু হলো, এটা এক ধরনের আন্দোলন কিন্তু, কারণ এটা এস্টাবলিশ করা খুব ব্যাপার। তো এই সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশনটা হচ্ছে যে একজন মানুষকে তার প্রাথমিক ট্রিটমেন্টের পরে, অর্থাৎ প্রাইমারি ক্রাইসিস ইন্টারভেনশনের পরে তাকে স্বাভাবিক জীবনের কাছাকাছি, আগের যে তার জীবন ছিল সেই জীবনের সম্পূর্ণরূপে না যেতে পারলেও তার কাছাকাছি একটা জীবন, তার দক্ষতা, তার যোগ্যতা অনুযায়ী সমাজে তাকে ইন্টিগ্রেট করা, স্বাভাবিক জীবনযাপনে রাখা। সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশন বলতে মোটামুটি আমরা এই জিনিসটাকে এইভাবেই সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু জানবো। ডক্টর চিরঞ্জীব স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তাহলে আমরা তো ট্রিটমেন্ট সম্পর্কে জানি, চিকিৎসা, আবার এদিকে পুনর্বাসন, তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, ধন্যবাদ। আজকে এই যে সাইকিয়াট্রিক পুনর্বাসন বা সাইকোলজিক্যাল পুনর্বাসন আসলে ইন্টারেস্টিং, কিন্তু খুবই জনপ্রিয় একটা টপিক, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। তো আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছেন আজকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই। তো এই সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশনে আমাদের যে ট্রিটমেন্টের সাথে একটা সম্পর্ক আছে। ট্রিটমেন্ট আসলে আমি মনে করি কি দুইটা অংশ সাইকিয়াট্রির। এটাকে বললাম মেডিকেশন ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট, এখানে ওষুধ আমরা দিই, আর এটা বললাম সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য একটা রোগীকে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ট্রেন আপের ব্যবস্থা করি। সেখানেও কিন্তু রোগীর চিন্তার জায়গায় সমস্যা থাকে, আচরণের জায়গায় সমস্যা থাকে, সেখানে স্টেবিলিটি দেই আমরা, রিহ্যাবিলিটেশন বা রিল্যাক্সেশন থেরাপি দেই, অনেক সাইকোথেরাপি কিন্তু আছে, আমরা দিই, সাইকোলজিস্টরা দেয়, আমরা সাইকিয়াট্রিস্টরাও দিয়ে থাকি। তো এটি কিন্তু একটা আমরা দেখেছি যে ভর্তি লাগে না, কত ভর্তি বা কত নিয়ে যেতে হয় তা না, তাকে এসে একটা চেম্বার বেসড ট্রিটমেন্টগুলোই কন্টিনিউ হয় সেখানে। কিন্তু কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা সাধারণত বলি দীর্ঘস্থায়ী রোগ, বিশেষ করে আমরা সিজোফ্রেনিয়া যেমন রোগ, এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী রোগ। এখানে ব্রেনের এলাকাগুলো ড্যামেজড হয়, ব্রেন শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়, রোগী মেমোরিতে সমস্যা হয়, জাজমেন্টের সমস্যা হয়, বিভিন্ন আচরণগত সমস্যা। এবং একটা রোগী যখন দীর্ঘদিন রোগ থেকে ভুগিয়ে তারপর সুস্থ হয়, রোগীটা কিন্তু স্বাভাবিক কাজের মতো করতে পারে না, যখন রোগী মিশতে পারছে না স্বাভাবিক কাজ, উপসর্গ কমে যাচ্ছে, হ্যাঁ, কাজ কিন্তু স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারছে, সে ভয় পাচ্ছে, সে দীর্ঘদিন যেহেতু স্কুল লেখাপড়া করেনি, দীর্ঘদিন কাজে যায়নি, তো দেখা যাচ্ছে তার মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, অনেক ক্ষেত্রে সে অনেক দক্ষতাগুলোও কমে যায়। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তাকে যদি স্পেশালিস্ট ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে না নেওয়া হয়, ট্রেনিং না দেওয়া হয়, তাকে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে যাওয়া না হয়, তাহলে কিন্তু ও আর স্বাভাবিক জীবনে কিন্তু এগোতে পারবে না। আমরা কিন্তু রিহ্যাবিলিটেশন বলতে গেলে একটা জিনিসই বুঝি, এটা বলি মাদকাসক্তি রিহ্যাবিলিটেশন, মানে সাইকিয়াট্রিক রোগের যে রিহ্যাবিলিটেশন আছে এটা কিন্তু অনেকে আমরা গুরুত্ব দেই না। আমরা গার্জিয়ানকে অনেক সময় বলি যে রোগীটা যদি দীর্ঘদিন রোগে ভুগেছে, মানসিক রোগে ভুগেছে, সিজোফ্রেনিয়া, বাইপোলার আমরা বলি, ড্রাগ এডিকশন আছে, এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আমরা বলি, যে রেপ ভিকটিমস, বিভিন্ন ট্রমাটাইজ, কিডন্যাপের পরে একটা মানুষ যে তার যে রিহ্যাবিলিটেশন দরকার সেটাও যে খুবই গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট ওষুধের সাথে সাথে, এটা কিন্তু অনেকে খুব গুরুত্ব দেন, নিজে নিজে ঠিক হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে তাকে স্বাভাবিক জীবনের মধ্যে ফেরত নিয়ে আসা যেই ট্রিটমেন্ট প্ল্যানটা, তাকে তার যা প্রয়োজন অনুযায়ী তাকে দক্ষতা বৃদ্ধি, তাকে একটা কাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ওই পরিবেশটা কীভাবে তাকে ট্রেন করতে হবে এবং ওই পরিবেশে কীভাবে রাখতে হবে, তাকে স্ট্রেস ফ্রি একটা জায়গা,
এবং সবসময় তাকে অ্যাসিস্ট করতে হবে, তাকে সবসময় সাহায্য করতে হবে, সহায়তা করতে হবে, সে যেন কাজে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু রিহ্যাবিলিটেশনের মেনলি পার্ট, যেখানে কিন্তু ওষুধ নির্ভর চিকিৎসা না, এখানে কিন্তু মেনলি হচ্ছে আমরা কিন্তু তাকে ট্রেনিং নির্ভর, হয়তো অনেক ক্ষেত্রে লং টাইম যেখানে অ্যাডমিশনও হতে পারে, যেখানে রোগীটা দীর্ঘস্থায়ী এই ট্রেনিংয়ের জায়গায় কাজ। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এই ট্রেনিংটা যদি অল্প সময়ের জন্য হয়, বা দেখা যায় রোগীর বাসা কাছে ধারে আছে, রোগীটা রেগুলার নিয়ে এসে, কারণ রিহ্যাবিলিটেশনটা কিন্তু প্রায় এভরিডেই রোগীকে এই ব্যাপারগুলো ট্রেনিং নিতে হয়, যেটা অনেকের ক্ষেত্রে দূরে থাকলে এটা কিন্তু ম্যানেজমেন্ট করা কষ্টকর। সেই ক্ষেত্রে অনেক সময় হাসপাতালে কিন্তু বিশেষ করে বিদেশে কিন্তু অনেক জায়গায় আছে যে ভোকেশনাল ট্রেনিং, অকুপেশনাল ট্রেনিং, বিভিন্ন ট্রেনিংগুলো কিন্তু আছে, তাদেরকে ওই জায়গায় কিন্তু ট্রেনিং করে দেওয়া হয়। তো আমাদের বাংলাদেশে কিন্তু এই ব্যাপারগুলোতে এখন আমরা একটু পিছিয়ে আছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আসবো আপনার কাছে ম্যাডাম। এবার আপনার কাছে আবার জানতে চাইছি, যেটা কিছুটা উনি বলছিলেন বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং বা অকুপেশনাল ট্রেনিং, আমরা বিভিন্ন সেন্টারের নাম শুনেছি, হাফওয়ে হোম, ডে কেয়ার। আমাদের বাংলাদেশে কি এরকম কোনো ব্যবস্থা আছে, বা আসলে বাংলাদেশ যদি আপনি সামগ্রিকভাবে ম্যাডাম বলেন রিহ্যাবিলিটেশনের জায়গাটা আমরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, পার্টিকুলারলি সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশনের জায়গাটাতে? এটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় যে আমাদের দেশে রিহ্যাবিলিটেশনের কনসেপ্টটা নিয়ে একটা ভুল ধারণা আছে, যেটা একটু আগে ডক্টর চিরঞ্জীব বলেছিলেন যে রিহ্যাবিলিটেশন বলতে গেলেই সবার মাথায় আমাদের খেলে যায় যে একটা ড্রাগ অ্যাডিক্টের রিহ্যাবিলিটেশন, এবং এটার কনসেপ্টটাও ভুল একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে যে তাদেরকে কোনো একটা নির্দিষ্ট সেন্টারে দীর্ঘদিন বন্ধ রেখে ড্রাগ অ্যাডিকশনের যে সেগুলো অ্যাবলিশ করা এবং তারপর তাদেরকে ফিরিয়ে নেওয়া। আসলে রিহ্যাবিলিটেশন বলতে কিন্তু এরকম বিষয় না। এখন যদি আমরা বলি সাইকিয়াট্রিক পেশেন্টদের জন্য একদম ফর্মাল কোনো রিহ্যাবিলিটেশন ডাইরেক্ট আমাদের দেশে আসলে ওইভাবে সরকারি বা বেসরকারি পর্যায়ে নাই, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে। রিহ্যাবিলিটেশনটাকে যদি আমরা প্রথমেই ট্রিটমেন্ট প্রসেস থেকে ধরি, একটু আগে চিরঞ্জীব যেটা বললেন বা আপনি যেটা বললেন যে ট্রিটমেন্ট আর রিহ্যাবিলিটেশনের তফাৎটা কি। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকিউট ক্রাইসিসকে হিল করা এবং তারপর থেকে রিহ্যাবিলিটেশন শুরু হয়। তাহলে অ্যাকিউট ক্রাইসিস হিল করার আগে কিন্তু আমরা রিহ্যাবিলিটেশনে যেতে পারি না। সে অ্যাকিউট অংশটাকে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, পাবনা মেন্টাল হসপিটাল আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে এবং বিভিন্ন মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগ আছে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজের কাজটা করে, কিন্তু পরবর্তীতে যে রিহ্যাবিলিটেশন প্রয়োজন সেটা আসলে স্পেশালি সাইকিয়াট্রিক পেশেন্টদের জন্য নাই, বাট কিন্তু সরকারের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন রাস্তায় আমরা দেখি রাস্তায় ভবঘুরে যেমন আছে, এদের মধ্যে অনেক সাইকিয়াট্রিক পেশেন্ট আছে, তাদের জন্য ভবঘুরে আশ্রয়কেন্দ্র আছে বিভিন্ন জেলায়। এটা কিছুটা আমাদের কাভার করে, একদম ফর্মাল রিহ্যাবিলিটেশন না হলেও কিছুটা আছে। তারপরে আছে যে সিআরপি আমাদের বেসরকারি প্রতিষ্ঠান হলো, ওটা সরকারের সাথে ভালো কোলাবোরেশন আছে। এদের সাভার এবং হচ্ছে যে মিরপুর 14 নম্বরে প্রতিষ্ঠান আছে, সাজেদা ফাউন্ডেশন আছে। তারপর 1992 সনে আরেকটা প্রাইভেট অর্গানাইজেশন ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে বিআরসিটি, ব্যক্তিগত উদ্যোগে করেছিল বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিম। এই ট্রমা ভিকটিমদের মধ্যে ফিজিক্যাল ট্রমা হোক, সাইকোলজিক্যাল ট্রমা হোক, যেমন অনেক সময় র্যাপ ভিকটিম আছে, তারপরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পেশেন্টদের তাদের সেন্টার এরকম আছে। তো একদম নাই বলেও কিন্তু আছে। এছাড়া কিছু প্রাইভেট প্রতিষ্ঠান করে। আর ড্রাগ অ্যাডিকশন সেন্টারগুলো এক ধরনের রিহ্যাবিলিটেশন সাময়িকভাবে করে, তাদের যেমন ইনফর্মালভাবে হলো অ্যালকোহল অ্যানোনিমাস গ্রুপ বা থেরাপিউটিক কমিউনিটি, এই ধরনের মাধ্যমে তারা চেষ্টা করে। কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যে ফর্মাল সিস্টেম, যে সোশ্যাল রিহ্যাবিলিটেশন, এডুকেশনাল রিহ্যাবিলিটেশন, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, তারপরে হচ্ছে যে অকুপেশনাল রিহ্যাবিলিটেশন, এই যে ধাপে ধাপে এগুলো আসলে ওইভাবে কোনোটাই ফুলফিল ক্রাইটেরিয়া নাই আর কি এভাবে, কিন্তু কিছু কিছু বিচ্ছিন্নভাবে কাজ হচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি অনেক কিছুই বলেছেন। আমাদের বিভিন্ন রকম অবকাঠামো অনেক জায়গাতেই আছে, কিন্তু এই যেমন আপনি বললেন যে ভবঘুরে আশ্রয় কেন্দ্র, সেখানে হয়তো সেই ভবঘুরদেরকে রাখা হচ্ছে, তারা খাবার খেতে পাচ্ছে, কিন্তু তাদেরকে আবার যদি আমি সমাজে ফিরিয়ে দিতে চাই, তাহলে যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার, বিভিন্ন রকম স্পেসিফিক রিহ্যাবিলিটেশন যেগুলো বলেছিলেন, সেসবকে আমরা দেখতে পাচ্ছি কিনা? আমাদের আসলে এখানে ঘাটতিটা কোথায় ম্যাডাম? আপনি আসলে আমি ঘাটতিটা বলবো প্রথমে যে আমাদের অ্যাওয়ারনেসের বিষয়ে। ফার্স্ট যদি আমি করি অ্যাওয়ারনেস, এদের যে প্রয়োজন, অর্থাৎ আমরা সে কনসেপচুয়াল লেভেলটাতেই ঝামেলা আছে আমাদের। একজন সাইকিয়াট্রিক পেশেন্ট হওয়া মানে সে মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ওকে দিয়ে আর কিছু হবে না, বা অ্যালকোহল অ্যাডিক্টেড বা ড্রাগ অ্যাডিক্টেড তাকে দিয়ে আমাদের কিছু হবে না, বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাচ্চা যে ওকে কিছু হবে না। কিন্তু এই
অ্যাওয়ারনেসের জায়গাটা আমার ফার্স্ট ভুল আছে। অ্যাওয়ারনেস শুরুতেই একদম হোপলেস হয়ে যাচ্ছে। হোপলেস হয়ে যাচ্ছে। এই অ্যাওয়ারনেস যদি ডেভেলপ করে, তখন আপনার যদি অ্যাওয়ারনেস থাকে যে আমার বাচ্চাকে বা আমার ফ্যামিলির সদস্যকে বা আমার প্রতিবেশীকে বা আমার সোসাইটির লোকগুলো দিয়ে আমি কাজে লাগাতে পারি, সে অ্যাওয়ারনেস ডেভেলপ করে, তখন আপনি সাহায্য চাইবেন, তারপরে গভর্নমেন্টকে চাপ দিতে পারবেন বা নিজেও প্রতিষ্ঠান গড়ার করতে পারবেন। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ওই যে বিচ্ছিন্নভাবে কিছু কিছু প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু কোঅর্ডিনেশনের অভাব, নিড অ্যাসেসমেন্ট। আমরা যেটা বলি অ্যাওয়ারনেসের পরে আপনার কী হবে, একজন পেশেন্ট ক্লায়েন্ট যখন আপনি দেখবেন, তখন তার নিড অ্যাসেসমেন্ট প্রপার হতে হবে। কোন রোগীর জন্য কী ধরনের দরকার, তার নিজস্ব দক্ষতা কী, তার কতটুকু যোগ্যতা আছে, সেটা অ্যাসেস করে তার প্রয়োজনটা কী, তার বেসিসে তার জন্য স্পেসিফিক ট্রেনিং, অর্থাৎ পার্সন ওরিয়েন্টেড স্পেসিফিক ট্রেনিং। কিন্তু আমাদের ধারণাটা যে একই জিনিস গদবাঁধা সবার জন্য আমরা করছি। যেমন আমাদের একটা কনসেপ্ট ধরে হচ্ছে স্পেশাল নিডের বাচ্চা মানে তারা খুব এক্সট্রাঅর্ডিনারি মেরিটোরিয়াস হয়, কেউ কেউ হয়, বা তারা খুব মিউজিক শুনতে পছন্দ করে, বা তারা খুব ড্রয়িং। আসলে এই ব্যাপারটা এইভাবে গণহারে না, যার যে দক্ষতা তাকে সেই দক্ষতায় কাজটা এগিয়ে নেওয়া। ইন্টিগ্রেশন একটা অভাব, তারপরে অবকাঠামোগত অভাব আছে, আমাদের দক্ষ জনবলের অভাব আছে। আমি যেটা বলেছি অ্যাওয়ারনেস ডেভেলপ করলে এগুলি ধাপে ধাপে হবে। এরপরে আছে আমাদের ইকোনমিক একটা বিষয় আছে, বার্ডেন আছে, তারপর স্ট্রাকচার, এটার অভাব আছে। সব কিছু মিলিয়ে আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের মেন্টালিটিটা, আমরা এদেরকে কাজে লাগাবো কি লাগাবো না, আমরা কি ভিউতে দেখছি, এটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে আমি মনে করি। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আরও আসবো আপনার কাছে। ডক্টর চিরঞ্জিত স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, ম্যাডাম একবার জায়গায় বলেছেন যে স্টিগমা, আপনি কি মনে করেন আসলে স্টিগমা আমাদেরকে কতটা বাধা দিচ্ছে আমাদের এই যে এই ধরনের মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের পুনর্বাসনের ক্ষেত্রে? না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের বাংলাদেশে এখনও আপনি জানেন প্রায় আমাদের ট্রিটমেন্ট গ্যাপ প্রায় 92%, মানে 100 জনের মধ্যে 92 জনই মানসিক রোগের চিকিৎসা নিয়ে খুবই আগ্রহী না। অথচ কিন্তু এই রোগের কারণে তার বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখি অটিজমের বাচ্চারা বিভিন্ন ডিসিপ্লিন, দেখা যাচ্ছে নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে আসছেন না। তো এই যে যেটা হয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর্লি অ্যাসেসমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চা রোগীর, এবং এই ট্রিটমেন্ট প্ল্যানটা কীভাবে হবে, কীভাবে এটা ম্যানেজ হবে, কীভাবে রিহ্যাবিলিটেশন হবে, এই ব্যাপারগুলো কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট যেভাবে দক্ষ হন, এটা কিন্তু অন্য ডিসিপ্লিনের ডাক্তার এভাবে বুঝেন না। তো যেটা হয় কি, স্টিগমার কারণে খালি যে মানে চিকিৎসা বাধাগ্রস্ত হয় তা না, এবং এই রিহ্যাবিলিটেশন পার্টটা কিন্তু একেবারেই কিন্তু আর আমাদের কিন্তু আর গ্রহণ করা হয় না। তো এই যে আমাদের বাংলাদেশের একটা বড় প্রবলেম, যে রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে মান সম্মান শেষ, এখান থেকে ফেরত আসলে মানুষকে কী বলবো। এবং আমরা অনেক সময় পাই যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার যে কোনো ভর্তিও করে, যে কারণে হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটা মাদকাসক্তির ক্ষেত্রে ভর্তি হয়, মানে পরিবারের মানুষ কেউ কাউকে বলতে লজ্জা পায়, যে বললে তার পরিবার বিয়ে হবে না, বললে মানুষ কী ভাববে, এবং লুকিয়ে লুকিয়ে কীভাবে চিকিৎসা করানো যায়। তো এইটা কিন্তু আমাদের চিকিৎসার একটা বড় প্রবলেম, যে আমরা কিন্তু সবসময় বলি হলিস্টিক অ্যাপ্রোচে করতে হবে, সবাইকে মিলিয়ে কাজ করতে হবে। যখন এটা লুকিয়ে লুকিয়ে করবেন, তখন কিন্তু এখানে চিকিৎসাটা করা কিন্তু একজনের দুইজনের উপর বেশি চাপ দিয়ে ফেলবে, এটা আমাদের বাংলাদেশে হয়। এখন যদি রিহ্যাবিলিটেশন সার্ভিসটা আমরা দিতে চাই, তাহলে একটা মানুষ যদি অ্যাডমিট না হয়, তাকে রেগুলার তাকে ডেকে আসতে হবে ট্রেনিংয়ের জন্য। তো এখন মানুষ তো আমাদের নাই, সবাই তো কাজে ব্যস্ত, কে নিয়ে আসবে? এখন যাকে বলবে হয়তো ফ্রি, তাকে বলে তো মান সম্মান চলে যাবে। তো এই যে স্টিগমার কারণে যে আমরা চিকিৎসাটা ব্যাহত হচ্ছে দিনকে দিন, আমরা লজ্জাবোধ, মান সম্মান চলে যাওয়া, এই যে চিকিৎসা খেলে মানুষ কী ভাববে, মনে করবে, এইটা কিন্তু আমাদের সবচেয়ে বড়। কিন্তু আমরা এখন এই কারণে কিন্তু আমার ট্রিটমেন্ট গ্যাপটা এখনই অনেক বেশি। এখনই সরাসরি মানসিক ডাক্তারের কাছে আসার জন্য, চিকিৎসার জন্য মানুষ কিন্তু এখনও লজ্জাবোধ করে, এবং অন্য ডাক্তারের কাছে জানে বুঝে রেফার করার পরও তারা কিন্তু আবার যে অন্য ডাক্তারের কাছে যায়, থাক ওই ডাক্তার রেফার বলছে না, আমি সাইকিয়াট্রিস্ট যাবো না, আবার আমি নিউরোলজির কাছে যাই। তো বারবার আমরা দেখছি এই সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে আমি বলি এডুকেশনের সাথে সাথে, এবং যেরকম অনুষ্ঠান হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস, একটু আগে যে আমাদের শাহানা আপা বললেন যে এই অ্যাওয়ারনেস ডেভেলপ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই মনকে সচেতনতা, তা মানুষ সচেতন না হয় মানসিক চিকিৎসার ব্যাপারে। রিহ্যাবিলিটেশন সার্ভিস আমরা করলাম, ধরেন আমরা মানুষ তৈরি করলাম, সবই করলাম, মানুষ আসলো না, তাহলে তো আসলে এই জায়গাটা আমরা ফুটফুলি এগোতে পারবো না। তো এক্ষেত্রে মানুষের অ্যাওয়ারনেসটা খুবই গুরুত্বপূর্ণ। মানসিক রোগ নিয়ে মানুষের জানতে যেমন হবে, চিকিৎসা পদ্ধতি নিয়েও মানুষের মধ্যে লজ্জাবোধ থাকলে আমরা চিকিৎসা কিন্তু এগোতে পারবো না। যে কোনো রোগীর চিকিৎসা সেবার মধ্যে পার্থক্য হবে, ভিন্ন হবে। বিভিন্ন রোগের কেউ মাইল্ড, মডারেট, সিভিয়ার, বিভিন্ন স্টেজের মানুষ থাকে, অনেকের ক্ষেত্রে এক রোগের সাথে ভিন্ন রোগ থাকে, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট হয়। সেই ডিফারেন্টের জন্য আমরা কিন্তু চিকিৎসা পদ্ধতি একটা মানুষের সম্পূর্ণ আলাদা হয়। একটু আগে আপনি বললেন যে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য আমাদের কিন্তু আমরা বলি যে কেস ম্যানেজার থাকে, যে কেস ম্যানেজারগুলো এই রোগীদেরকে ডিল করে, সে কতটুকু ডেভেলপ করলো না, সামনে কীভাবে কাকে এগোনো যাবে, এবং এগুলো নিয়ে আলোচনা করা। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সামনে এগোনো তখনই সম্ভব হবে যখন আমাদের মানুষজন কিন্তু স্টিগমা থেকে বের হবে, লজ্জাবোধ থেকে বের হবে, তখনই কিন্তু আমরা এগোতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময়, সেই বিরতির পরে আমরা আবার ফিরছি।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ম্যাডাম, আমরা বিরতির আগে অনেক বিষয় আলোচনা করলাম, স্টিগমা নিয়ে আলোচনা করলাম, আমাদের দেশের অবকাঠামোর কি অবস্থা, রিহ্যাবিলিটেশনের কি অবস্থা, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনি আমাদেরকে একটু বলবেন কিনা যে আমাদের প্রধান চ্যালেঞ্জগুলো তাহলে কি? আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে একদম আলোচনা করি, আমাদের প্রধান চ্যালেঞ্জগুলো কি হবে আমাদের এই প্রপার রিহ্যাবিলিটেশন যদি আমরা এস্টাবলিশ করতে চাই? চ্যালেঞ্জটা যেটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কোনো প্ল্যান তৈরি করা, আগে আমাদের অ্যাসেস করা যে আমাদের কত জনগোষ্ঠী এই পর্যায়ে আছে, কি পরিমাণ প্রয়োজন, এই যাদের প্রয়োজনটা অ্যাসেস করে তারপরে সে অনুযায়ী আমাদের এক্সিস্টিং কি অবকাঠামো আছে সেটাতে ইন্টিগ্রেট করা যাবে না, আলাদাভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা করা, এবং ন্যাশনাল লেভেলে প্ল্যানিংয়ে এটা ইমপ্লিমেন্ট করা, যেমন একটা পরিকল্পনা নেওয়া, সেটা ইমপ্লিমেন্ট করা। আমাদের দেশে কমনলি কী ঘটনাটা ঘটে, আপনি যখন একটা তৈরি করলেন যে এই জায়গায় আমার জনবল নিয়োগ করব বা আমি এই প্রতিষ্ঠান করলাম এদের রিহ্যাবিলিটেশনের জন্য, তখন যে দক্ষ জনবল আমরা বারবার একটা কথা বলি, এই জায়গাটায় ঘাটতি হয়ে যায়। তখন দেখা যায় যে চাকুরি পাওয়ার জন্য যে কোনো কেউ এখানে দরখাস্ত করে, ফলে তাদের না থাকে প্রপার ট্রেনিং, না থাকে ওই ধরনের পেশেন্ট ডিল করার ইচ্ছে। রাইট। আমি যদি আপনাকে একটু যোগ করতে চাই, আপনি অনুমতি দিলে, সেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আপনি জনবলের কথা বলছেন, আমাদের বাংলাদেশে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার হাতে গোনা। আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন এবং পাবনা মানসিক হাসপাতালে সম্ভবত 2 থেকে 3 জন। এর বাইরে এই পদটি সারা বাংলাদেশের কোথাও নেই। তেমনি যেমন আমরা যদি অকুপেশনাল থেরাপিস্টের কথা বলি, আপনি সিআরপি বা কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলেছেন, সেগুলো আছে, কিন্তু আমাদের সরকারিভাবে কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ছাড়া সেখানে একটি পদ আছে। এর বাইরে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের কোনো পদ সরকারিভাবে অন্য কোথাও নেই। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেক রকম জনবলের সরকারিভাবেই কোনো প্রভিশন নাই, এবং এগুলো যদি আমরা দক্ষ জনবল আনতে চাই, এরকম কোনো প্রফেশনাল প্রোগ্রামও আমাদের যে সমস্ত একাডেমিক ইনস্টিটিউটগুলো আছে, সেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা অন্য কোনো মেডিকেল কলেজগুলোতে কিন্তু এরকম কোনো প্রফেশনাল কোর্সও সেভাবে চালু নেই। সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কিংয়ের উপর সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সান্ধ্যকালীন মাস্টার্স আছে, এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্ভবত একটা উইকেন্ড মাস্টার্স এটাতে চালু করেছেন, কিন্তু সেটা খুবই মিনিমাম এখন আমরা সারা দেশের বার্ডেনের কথা যদি চিন্তা করি। এই প্রেক্ষিতে আপনি কি বলবেন যে আসলে আমাদের আচ্ছা, এখন আপনি বিষয়টা বুঝেন, একটা জিনিসে আমার মাস্টার্স বা পিএইচডি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আমার যখন অকুপেশনাল থেরাপি দিতে যাবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ডোমেনে যখন কাজ করবো, অবশ্যই থিওরিটিক্যাল নলেজ জরুরি, কিন্তু তার থেকেও দরকার তার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ শেখা, সেই মানুষগুলোকে হ্যান্ডেল করতে পারবে কিনা। আমি ডিগ্রি অর্জন করে আমি লেকচার ক্লাস দিতে পারবো, থিওরিটিক্যাল আরও স্টুডেন্ট তৈরি করতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল ডোমেনে তারা কতটুকু দক্ষ হচ্ছে এটা বেশি জরুরি। সেজন্য আমার মনে হয় যে আমাদের এক্সিস্টিং যে এগুলো আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হোক, পাবনা মেন্টাল হসপিটাল হোক, সিআরপি হোক, যদি ওটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হোক, এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের এই ধরনের শর্ট টার্মের কিছু কোর্স খুলে 6 মাস হোক, 3 মাস হোক, 1 বছর হোক, কিছু ট্রেনিং ইনিশিয়াল স্টেজে ট্রেনিংয়ের ব্যবস্থা করে আপাতত যে ক্রাইসিসটা আছে সেটা মেটানো। এইভাবে আমরা অকুপেশনাল থেরাপিস্ট, ভোকেশনাল থেরাপির ব্যবস্থা করতে পারি। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে, তাদের প্রতিষ্ঠানগুলোতে ভোকেশনাল ট্রেনিং, এটা গভর্নমেন্টের সাথে যদি তাদের চুক্তি হয় যে এই প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে এই ধরনের জনগণকে নিবে সাথে। কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু নিউ ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের বাচ্চাদেরকে নেয়, 2-1 জন করে নেয়, তারা ট্রেনিং দিবে স্পেশাল, ওদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার দরকার, মেন্টাল হেলথ ডিজিজে ভোগা রোগী দেবে, এমনিতে নিউ ডেভেলপমেন্টের যারা হোক সেটুকু ফ্যাসিলিটিস তারা দিবে, সেটুকু কনসিডার তারা করবে, তাদের ট্রেনিংয়ের জন্য যে আলাদা এফোর্ট দেওয়া দরকার। এইভাবে কিন্তু কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে, প্লাস যারা ট্রেনিং দিবে তাদেরকেও তারা দক্ষতার ট্রেনিং দিতে পারে। যেহেতু আমরা রাতারাতি কোনো জাতীয় পর্যায়ে পরিবর্তন সম্ভব না যে আমরা একদিনে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করে অনেক লোকবল তৈরি করে ফেলবো, এটা সম্ভব না। এক্সিস্টিং যা আছে সেটাতে শুরু করবে, পাশাপাশি নতুন করে দক্ষ জনবল তৈরি করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে, এটা করা যেতে পারে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা স্ট্রেংথ থাকছে, আমাদের অনেক কনস্ট্রেন্টের পাশাপাশি একটা রিসোর্স আমাদের জনগণ, অসংখ্য বেকার জনগণ আছে। আপনার যেই পরিবারের সদস্য সে এই ধরনের রোগী আছে, সেই পরিবারের সদস্য কাউকে যদি ট্রেন্ড আপ করা যায়, তারাও কিন্তু ভালো
কাজ করতে পারে পাশাপাশি। এটা যখন তারা হসপিটালে রুগী নিয়ে থাকে বা সিআরপি বলেন বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে থাকে রুগী নিয়ে, ওই সময়টা তারা ওই জায়গায় বসে না থেকে আরও কিছু সময় বাড়তি নিয়ে তারা কিন্তু এই কাজগুলো শিখতে পারে। আমি বলছি এটা প্রাথমিক ধাক্কাটা সামলানোর জন্য। লং টার্মের বিভিন্ন আরও প্রফেশনাল ওয়েতে যেতে পারবে, এই কাজগুলো করা যেতে পারে। এছাড়া এরপরে গভর্নমেন্ট তো বাজেট দিতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে, এবং যেটা পরবর্তীতে যেটা হয় আমাদের শুরু হয় খুব চমৎকারভাবে, তারপরে মনিটরিংটা একটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাও আমাদের মনিটরিং সিস্টেমটাও দেখা যায় অনেক সময় খুব দুর্বল। চ্যালেঞ্জের সংখ্যা আসলে আমাদের অনেক বেশি, তবে আশা করবো যে যদি ওই আমাদের যে জার্নি অফ 1000 মাইলস স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ, আমরা যদি উদ্যোগটা শুরু করি তাহলে হয়তো আমরা এগুলো অনেকগুলো ধাপ হতে খুব সহজেই পেরোতে উদ্যোগটা পারবো। শুরু করতে হবে, কিন্তু প্রথমে অনেক বিশাল কিছু না নিয়ে যা আছে তার থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে, পাশাপাশি বড় প্ল্যানও থাকলো, কিন্তু আমরা যখন এক্সিস্টিং যা আছে সেটা দিয়ে শুরু করে দিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আবার আসবো আপনার কাছে। স্যার, আপনার কাছে এবার আসছি যে আমাদের এই যে রিহ্যাবিলিটেশন নিয়ে আসলেই আমরা কমন একটা টার্ম শুনতে পাই, যে সাপোর্টেড এমপ্লয়মেন্ট। হ্যাঁ, কারণ এটা সম্পর্কে আপনি আমাদের কিছু বলবেন কিনা? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সাপোর্টিভ এনভায়রনমেন্ট আসলে আমরা বলি যে একটা মানুষ যখন একটা স্বাভাবিক জীবনে ফেরত যায় তখন তার থেকে একটা কাজের মধ্যে তাকে নিয়ে যাওয়া, যে কাজের মধ্যে সে কিছু তাকে ট্রেনিং দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া, একটা সুন্দর এনভায়রনমেন্ট জায়গায় স্পেস করা, এবং যেই জবের জায়গাটা হবে স্বাভাবিক জবের মতো। আমরা সাধারণত তাকে স্পেশাল কোনো জায়গায় আমরা চাকরি দেবো না, নর্মাল জায়গায় সে চাকরি করবে, বাট ওইখানকার জন্য তাকে তৈরি করে এবং সেখানে সে বেতন পাবে। এই ব্যাপারটা একটা কারণ, একটা মানুষ যখন সুস্থ হয়ে যায় সে যদি কাজের মধ্যে না যায় তাহলে কিন্তু তার মধ্যে হতাশা কাজ করে, তার মধ্যে কিন্তু মেন্টাল হেলথের স্ট্রেসগুলো কিন্তু বেড়ে যায়। বিশেষ করে আমরা রিহ্যাবে অনেক সময় দেখেছি যে যারা একটু মোটামুটি ইমপ্রুভ করে যায় তখন তাদের কিন্তু কিছু আমরা দেখেছি কিছু ভলেন্টিয়ার কাজের মধ্যে তারা ইনভলভ করে, কিন্তু ওখানে কিন্তু কোনো বেতন দেয় না। সাপোর্টিভ এমপ্লয়মেন্টে কিন্তু এটা তাকে বেতন দিতে হবে, তাকে টাকা দিতে হবে, স্যালারি দিতে হবে, যেটা নর্মাল চাকরির মতোই হিসেবে সে কাজ করবে, এম্পাওয়ার করবে এবং তাকে ওখানে সাপোর্ট দিয়ে ট্রেনিং দিয়ে এবং তাকে ওটা কন্টিনিউ তাকে সহায়তা প্রদান করতে হবে। যে আমি যেটা নর্মাল চাকরিতে যেটা হয় কি, একজন চাকরি করলো, ভুল হলো, তাকে চাকরি থেকে কিন্তু বাদ দিয়ে দিল, তো এখানে কিন্তু সেটা হবে না। তাকে কিন্তু সে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গা থেকে তাকে আবার সহায়তা প্রদান করে। বাংলাদেশে আপনি কি বলেন? আপনার না, এরকম আমি বাংলাদেশে দেখিনি, কিন্তু আমি বিদেশে এরকম অনেকগুলো জায়গায় আমি দেখেছি যেরকম এইগুলাতে ছোটোখাটো কাজ, তখন সে গার্ডেনিংয়ের কাজ করলো, ছোটোখাটো কাজগুলো দিয়ে তাকে ওখানে তাকে ট্রেনিং দিলে ওখানে তাকে পেমেন্ট দিচ্ছে। তো যেটা হচ্ছে সে কিন্তু ওই সেন্টারের মধ্যে থেকেই যে লং টার্ম সাইকেট্রিক যারা ডিজিজ থাকে তাদের কিন্তু ওইখান থেকে তার একটা স্যালারি পাচ্ছে এবং তাকে আস্তে আস্তে তার মধ্যে কিন্তু সেলফ স্টিম বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে, তার মধ্যে কনফিডেন্স বাড়ছে এবং আস্তে আস্তে কিন্তু তাকে বড়ো জায়গায় চাকরির জায়গায় কিন্তু আস্তে আস্তে ট্রেনিং করা হচ্ছে। সে যে এই গার্ডেনিংয়ে কাজ করবে তা না, কিন্তু সে যাবে ওইখানে, কিন্তু আপাতত একটা কাজের মধ্যে ইনভলভ করে সেখানে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে এবং তাকে আস্তে আস্তে ট্রেন করা হচ্ছে এবং সে আস্তে আস্তে জবের মধ্যে ফোকাস করছে। আমাদের বাংলাদেশে কী হয়, কেউ যদি একটা মানসিক রোগে আক্রান্ত থাকে এবং কেউ যদি হিস্ট্রি থাকে যে সে আগে সিজোফ্রেনিয়া রোগে, তা কিন্তু জবে দেয়ই না, জবে নেয়ই না, যে না ও পারবে না, ওর দ্বারা সম্ভবই না। তো এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের বাংলাদেশে। মানসিক রোগ মানে সে কখনোই কাজ করতে পারে, ড্রাগ এডিকশন মানে সে জীবনে কোনো কাজ করতে পারবে না। ইভেন যাকে গভর্নমেন্ট, আপনি জানেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি কেউ যদি ড্রাগ এডিকশনে ধরা পড়ে সে কিন্তু আর জবে ফেরত চান পায় না, তার কিন্তু চাকরি শেষ। তো ইন্টারন্যাশনালি আমি দেখেছি যে কোনো কেউ যদি তার যদি ড্রাগ এডিক্টেড হয়, হসপিটাল থেকে তাকে কিন্তু রিহ্যাব সেন্টারে পাঠানো হয়, সেখানে রিহ্যাব সেন্টার সম্পূর্ণ কোর্সটা সে কমপ্লিট করে, সেখান থেকে সার্টিফিকেট আনতে হয়। এবং আমি বিদেশে যে রিহ্যাব সেন্টারগুলো থাকে সেগুলো কিন্তু দরজা ওপেন থাকে, দরজা কিন্তু লক থাকবে না, রোগী বুঝবে যে আমাকে এটা দরকার, রোগী দরজা খোলা থাকার পরেও বাইরে যাবে না এবং সে জানে আমি সার্টিফিকেটটা পাই তাহলে এই ট্রেনিংটা করে তাহলে আমি কিন্তু আবার আমার জবে যে জয়েন করতে পারবো। এই যে তার মধ্যে একটা হোপ থাকতেছে এবং এনভায়রনমেন্টে যে একটা সাপোর্টিভভাবে তাকে তাদের এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করা হয়, ওই যেই জায়গায় সে যাবে সেই জায়গায় তাদেরকে নিয়েও বসা হয়, ট্রেনিংয়ে বসা হয়। তো এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষকে যে স্বাভাবিক লাইফের মধ্যে ফেরত যাওয়ার ক্ষেত্রে। তো আমি বাংলাদেশে যখন একটা মানুষ যে একটা রোগে আক্রান্ত হচ্ছে, যে রোগী মানসিক রোগ বলেন, আমি স্কুল কলেজের কথাও আমি একই বলি, যে একটা সিজোফ্রেনিয়া রোগী মানে ওই স্কুল থেকে টিচাররা বলে না ও তো অনেকদিন ধরে এই রোগে আমি নিব না, ও ভালো রেজাল্ট করতে পারে, ও জিপিএ 5 করতে পারবে না, ওদের স্কুলের জন্য এটা মান সম্মান চলে যাবে। তো এই যে আমাদের মধ্যে একটা প্রবলেম যে আমি স্কুলের মানের জন্য আমি একটা মানুষকে তাকে আমি আটকে দিচ্ছি ওই জায়গাতে, এটা লেখাপড়া হোক, তার চাকরি হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের রিহ্যাবিলিটেশন জায়গাটা যেমন একটা প্রবলেম আমি বুঝতেছি, এমপ্লয়মেন্টের জায়গাও কিন্তু একটা বড় প্রবলেম। যতদিন পর্যন্ত আমাদের সরকার এবং প্রাইভেট দুইটা মিলে আমরা সমন্বয় না করে এখানে একটা এগোতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে সম্পূর্ণ আমি কিন্তু সুবিধা পাবো না, যতই আমরা ভালো রিহ্যাবিলিটেশন করি। থ্যাংক ইউ। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরেই ফিরছি।
দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনির স্বাস্থ্যে। ম্যাডাম, আপনার কাছে প্রশ্ন, এই যে আমরা এখন রিহ্যাবিলিটেশনের কথাগুলো বলছি, এটা তো শুরু হবে আসলে পরিবার থেকে, তাই না? আমাদের পরিবারগুলো কি প্রস্তুত? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক মানসিক রোগী, একটা সিজোফ্রেনিয়া রোগীর কথাই চিন্তা করলাম, যে যখন পরিবার সদস্যরা দেখে যে সে আর উৎপাত করছে না বা পরিবার সন্তুষ্ট, সে আর আগের মতো সিমটম নাই, কিন্তু তাকে যে আবার কাজে লাগানো যেতে পারে, এই ব্যাপারে আমাদের পরিবারগুলোর মধ্যেও আমরা তেমন সচেতনতা দেখতে পাই না। আপনি আমাদেরকে একটু বলুন যে পরিবারগুলো আসলে এখানে কি ভূমিকা রাখতে পারে? পরিবার, এটা আসলে আমাদের এখনো পারিবারিক কাঠামোই স্ট্রং। রাষ্ট্রীয় পর্যায়ে যেহেতু ব্যবস্থা খুব সীমিত, সেজন্য পরিবারের উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হয় বেশি। প্রথমে আমরা যেটা বলি যে সিজোফ্রেনিয়ার রোগী হোক, বাইপোলারের রোগী হোক, বা সিজোএফেক্টিভ হোক, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হোক, একটা প্রথম পর্যায়ে দেখা যায় যে কিছু কিছু পরিবার বেশ উৎসাহ নিয়ে চিকিৎসা করেন, কিন্তু একটা সময় তারা দেখা যায় যে একটু হাল ছেড়ে দেন, হোপলেস হয়ে যান। এটা কেন? দেখা যায় যে আমরা এখানে ড্রিফট হাইপোথিসিসের কথা বলতে পারি, যে মানসিক একজন রোগী যখন ঘরে থাকে তখন ওই পরিবারের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার কিছুটা অবনমন হয়। যে ব্যক্তি অসুস্থ হলেন তিনি আরও ওই ফ্যামিলিতে যোগ করার কথা ছিল, কিন্তু সেটা না থেকে উনি নিউট্রাল ব্যালেন্স থেকে একটু নেগেটিভে, ফলে পরিবারের অন্য সদস্যদের একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যায়, একসময় তারা ধৈর্যচ্যুতি ঘটেন। এটা কিন্তু আমরা যদি ব্যাপারটাকে এভাবে দেখি, যেমন আরেকটা বিষয় আছে, ধরেন সাবস্টেন্স ইউজ যে করে মাদকাসক্তদের ক্ষেত্রে ফ্যামিলিতে একটা চরম অবিশ্বাস তৈরি হয়, বা কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাদের ক্ষেত্রে একটা চরম অবিশ্বাস তৈরি হয়। তারা যখন প্রোগ্রাম করে বাসায় ফিরে যায়, হসপিটাল থেকে বাসায় ফিরে যায়, তাদের একটা ফ্যামিলির সদস্যরা ঠিক কেন জানে আগের মতো আর তাদেরকে ট্রাস্ট করতে পারে না। ফলে এই যে ট্রাস্ট ইস্যুটা চলে আসে, ওইটাও কিন্তু একজন রোগীকে আরও ডিমোরালাইজড করে, বিষণ্ণ করে। ফলে ফার্দার তার আরেকটা এপিসোড হতে পারে, সিমটমগুলো অ্যাগ্রাভেট। তাহলে এই যে নেগেটিভ অ্যাটিটিউডটাকে আমরা নিউট্রাল পজিশনে আনা দরকার ফার্স্টে, যে আমরা তাকে অ্যাজ এ মানুষ হিসেবে কাউন্ট করব। সে রোগী ছিল ওকে, কিন্তু এখন তাকে মানুষ হিসেবে কাউন্ট করে আমরা তার জন্য কি করতে পারি। থাক, ও কিছু করবে না, ও অসুস্থ, ওকে ঠিক আছে আমরা চালিয়ে নিব, বিষয়টা এরকম হওয়া উচিত না। সে কি পারছে না এটা বিষয় না, সে কি পারবে ওইটার উপর আমরা গুরুত্বটা দিব। তার কি ড্রব্যাক আছে সেটাকে আমরা ইগনোর করি, তার কি স্ট্রেংথ আছে সেটাকে হাইলাইট করি। এটা হচ্ছে মূল ইয়ে করতে হবে। তারপরে সে যদি স্টুডেন্ট হয়, তার পড়াশোনাটা যতদূর সম্ভব চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যদি এমন হয় যে তার জন্য আগের মতো করে ভালোভাবে পড়াশোনা অসম্ভব হয়ে যায়, তাহলে ফ্যামিলি তার প্রত্যাশাটার মাত্রাটা একটু কমিয়ে আনতে হবে, তার বর্তমান অবস্থার সাথে অ্যাডজাস্ট করে পড়াশোনাটা চালাতে হবে, যেটুকু পারবে করবে, না হলে তাহলে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে কিছু করে খেতে পারে। এটাতে ফ্যামিলির উপর বার্ডেন কমছে, প্লাস হচ্ছে যে পেশেন্টের নিজের সেলফ ডিগনিটিটা রক্ষা হচ্ছে, তার আত্মসম্মান বোধ হচ্ছে। আরেকটা কমন তার ব্যাপারে মেজর কোনো ডিসিশন নিতে হলে, যেমন আমাদের দেশে কমন ইয়ে হচ্ছে যে সাইকিয়াট্রিক পেশেন্ট মানে বিয়ে দিয়ে দাও, ছেলে হলেও বিয়ে দিয়ে দাও, সর্বরোগের মহাচিকিৎসা, যে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, বা বাচ্চা হলেই সেটেলড হয়ে যাবে। এটাও একটা ভুল ধারণা। সে নতুন একটা জীবন আরেকজনের সাথে পার্টনারশিপের জন্য প্রস্তুত কিনা এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। হুট করে এই কাজটা করা যাবে না। তার জন্য এরপরে হচ্ছে যে তাকে সামাজিক দক্ষতার জন্য তাকে বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া। যেমন অনেকেই দেখা যায় যে এটা আমাদের কমন সিনারিও আমরা দেখতে পেতাম আগে, ঈদের সময় আমাদের পেশেন্ট কমে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাই যে ওই সময় হঠাৎ করে পেশেন্ট আবার অনেক সময় বেড়ে যায়, প্রত্যাশিত মাত্রার চেয়ে বেড়ে যায়। কারণ কি? নির্বিঘ্নে ঈদ করার জন্য, নির্বিঘ্নে বাড়িতে কোনো প্রোগ্রাম করার জন্য, বিয়ের অনুষ্ঠান করার জন্য ওই সময় সাইকিয়াট্রিক পেশেন্টকে হসপিটালে ভর্তি করে দিয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা তাদেরকে এক্সক্লুশন করা হলো, কিন্তু টার্গেট হচ্ছে ইনক্লুশন, তাদেরকে সব কিছুতে ইনক্লুশন করে। সেই সামাজিক পরিবেশে পরিস্থিতিতে তাকে আপনি ইনক্লুড করেন, তার যেটুকু সমস্যা আছে সেটুকু মেনে নিয়েই আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে তারও ভালো লাগবে, সেও সোশ্যাল পরিবেশে অভ্যস্ত হবে। তাকে দিয়ে একটু শপিং করাতে পারেন, সাথে নিয়ে যেতে পারেন, তারপরে সোশ্যাল পরিবেশে গিয়ে তার যদি কোনো স্পেশাল দক্ষতা থাকে সেটাকে নারিশ করতে পারেন। এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং নিজে ট্রেনিং নেওয়া। এখানে একটা খেয়াল রাখতে হবে, পরিবারের সদস্যরা বার্ন আউট হয়,
সেই ব্যাপারটাও যাতে না হয় তাদের আচ্ছা, ক্ষেত্রে তাদেরও কেয়ারে রাখতে কেয়ারে ব্যবস্থা রাখতে হবে, যাতে তারা বার্ন আউট হলে কিন্তু এই পেশেন্টের উপর আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এই ব্যাপারটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আমরা আরও আসবো আপনার কাছে। স্যার, আপনাকে আবার জানতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যে শিশু কিশোরদের যে সমস্ত মানসিক সমস্যা হয়ে থাকে, পার্টিকুলার নিউরো ডেভেলপমেন্টের যে সমস্ত ডিসঅর্ডার, আমরা বলে থাকি যে একটা চিকিৎসার অন্যতম অনুষঙ্গ হচ্ছে তাদেরকে একটা স্বাভাবিক স্কুলিং, তাদের সোশ্যালাইজেশনটা ভালোভাবে ডেভেলপ করে। তো আমাদের স্কুলগুলোতে আমরা দেখতে পাচ্ছি, আপনি আপনার আগের কথাতে একটু বলেছেন যে আমাদের স্কুলগুলো তাদেরকে নিতে চায় না, বা সুতরাং স্কুলগুলোর কি ভূমিকা আছে এই শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের পুনর্বাসন, এই ধরনের রোগীদের পুনর্বাসনের ব্যাপারে তারা কি ভূমিকা রাখছে, কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের স্কুলগুলোতে যেটা আমাদের আসলে বেশিরভাগ স্কুলগুলোতে আসলে সাইকোলজিস্ট নেই, আমরা যেটা বলি অনেক ক্ষেত্রেই স্কুলে সাইকোলজিস্ট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গেলে অবশ্যই এখানে তাদের এই বিষয়ে জানতে হবে। এখন এই জানাটা আমরা কীভাবে জানবো, সেটা হচ্ছে টিভিতে অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমে। তো সেখানে স্কুলেই যদি টিচারদেরকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া যায় যে এদেরকেও কিন্তু ম্যানেজ করা সম্ভব, স্কুলে থেকে তাদেরকে দিয়েও ভালো রেজাল্ট করা সম্ভব, তাহলে হয়তো তাদের মধ্যে এই চিন্তাভাবনাগুলো হয়তো আসবে না। তবে এই বিষয়ে জানতে গেলে অবশ্যই একজন স্কুলে যদি একজন সাইকোলজিস্ট থাকেন, যিনি এই বিষয়ে স্টুডেন্টদের নিয়েও যেমন ক্লাস করতে পারেন, স্টুডেন্টের বিষয় বুলিং নিয়ে, বিভিন্ন স্টুডেন্টের মধ্যে স্ট্রেস নিয়ে, লেখাপড়া নিয়ে, বিভিন্ন ব্যাপার নিয়ে, বা অনেক সময় অ্যাবিউজ নিয়ে, টিচার দ্বারা অনেক বাচ্চারা অ্যাবিউজড হয়ে থাকে, ফিজিক্যাল, অনেক সময় ইমোশনাল অ্যাবিউজ হতে পারে, এমনকি ফ্যামিলি থেকেও অ্যাবিউজ হতে পারে, আমরা দেখেছি। সেটাও তার একাডেমিক জায়গায় প্রভাব পড়তে পারে। তো সেক্ষেত্রে একটা স্কুলে একজন সাইকোলজিস্ট থাকলে যেমন সে বাচ্চাটা ভেন্টিলেট করতে পারে, কারণ সবসময় হেল্প সিক করার ক্ষেত্রে সে বাবা মার থেকে যখন হেল্প পাচ্ছে না বা সেখানেই প্রবলেম, তখন সে কিন্তু একজনকে খুঁজে কার কাছে সে যাবে। তো বন্ধু বান্ধবের থেকে যদি একজন সাইকোলজিস্টের কাছে যায়, সে কিন্তু এখান থেকে হেল্প করতে পারবে। এবং একাডেমিক জায়গাটি ভালো রাখতে গেলে একটা বাচ্চার শিশু মনটা মানসিকভাবে ভালো থাকতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেন সে ভালো থাকে। সে কারণে যদি রেগুলার এরকম স্কুলে সাইকোলজিস্ট ওয়ার্কশপ করে, স্কুলে বিভিন্ন ধরনের টিচারদেরকে ট্রেন নেয়, তখন কিন্তু আস্তে আস্তে এই স্টিগমার ব্যাপারগুলো কমে আসবে, আস্তে আস্তে এই অ্যাওয়ারনেসটা বাড়বে। এবং টিচার যখন মনে করে যে আমার একটা বাচ্চা কেউ যদি এইভাবে একজন স্কুল থেকে বের করে দেয়, আমার জায়গাটা কেমন হবে, তাহলে সেও কি পিছিয়ে যাবে। তো এই ব্যাপারটা যদি চিন্তা করে, তাহলে আমি মনে করি এই চিন্তা আচরণটাও কিন্তু আমি মনে করি তখন পরিবর্তন হয়ে আসবে। এবং দিনকে দিন কিন্তু আমাদের এইসব বাচ্চাদের পরিমাণ কিন্তু বাড়ছে। তো আমরা যদি সবসময় তাদেরকে আলাদা করে চিন্তা করি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের সব ফ্যাসিলিটি দেওয়া কিন্তু অনেক সময় সম্ভব না। তো সেক্ষেত্রে আমি মনে করি টিচারদেরকে যেমন এগিয়ে আসতে হবে, সাইকোলজিস্ট প্রতিটি স্কুলে নেওয়াটাও আমি মনে করি একটু বাধ্যতামূলক করা। 2 নম্বর হচ্ছে রেগুলার আমি মনে করি কিছু ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা। যদি এমন হয় যে সাইকোলজিস্ট পাচ্ছেন না, তবে রেগুলার কিছু সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টকে দিয়ে কিছু ওয়ার্কশপ করা। আমরা অনেক সময় স্কুলে যে কিছু ওয়ার্কশপ করি, স্কুলে দিয়ে যে সেখানে টিচার থাকে, গার্জিয়ান থাকে, স্টুডেন্টরা থাকে, বিভিন্ন তারা কথা বলে, শেয়ার করে। মানে এই কথাগুলো বের হয়ে আসবে, তখন আসলে প্রবলেমগুলো কী, প্রবলেম জানলেই কিন্তু আমরা অনুযায়ী সমাধানগুলো করতে পারবো। এবং টিচাররা যখন এই বিষয়ে আন্তরিক হবে, তখন আমি মনে করি না সমস্যার সমাধানে খুব বেশি আমাদের কষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের সর্বশেষ একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার ফিরব। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। ম্যাডাম, আপনার কাছে এবার প্রশ্ন, যে আমরা শিশু কিশোরদের রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলছি, আমরা বয়স্কদের ব্যাপারে আপনি কি বলবেন? মানে যেটাকে বলে বৃদ্ধাদের, আমাদের জেরিয়াট্রিক পপুলেশন, তাদেরও কিন্তু একদম, আমরা কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমরা দেখতে পেলাম যে ঢাকায় একটা ফ্ল্যাটে একজন বৃদ্ধা মরে পড়েছিলেন। সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমরা এই ধরনের আর অনেক মানুষ কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে যাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা কিছুই বলছি না। আপনি এই বিষয়ে ম্যাডাম কিছু বলবেন কিনা? হ্যাঁ, আপনি যে ঘটনাটার অবতারণ করেছেন, ওই সময় দেখা গিয়েছে যে পরপর কয়েকটা ঘটনা এরকম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম বা মিডিয়ায় দেখতে পেলাম। বয়স্কদের পুনর্বাসন এখন এটা খুব বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের জন্য না হয় বাবা মা সাপোর্ট দিচ্ছেন, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কি করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ডিমেনশিয়ার পেশেন্ট বা অতিরিক্ত এই যাদের হয়ে যায় তাদের, বা এরকম সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীরাও তো বৃদ্ধ আক্রান্ত রোগী, তারাও এক সময় বয়স্ক, এখন যেহেতু ট্রিটমেন্ট হয় অনেক বছর বেঁচে থাকেন। তো এদের ক্ষেত্রে যে আমাদের কিছু আমাদের ঠিক সাইকিয়াট্রিক পেশেন্ট বা ডিমেনশিয়ার পেশেন্ট আসলে কোনো প্রতিষ্ঠানই নিতে চায় না, এটা হচ্ছে রিয়ালিটি। দেখা যায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে, কিন্তু এই ধরনের পেশেন্ট হলে তারা নিতে চায় না। তাহলে এইটাও আমাদের দরকার, একদম সমন্বিতভাবে সরকারি এবং বেসরকারি
প্রাইভেট মানে পার্টনারশিপে প্রতিষ্ঠান তৈরি করা। শুধু সরকারের পক্ষে বা শুধু প্রাইভেট ইয়েদের পক্ষে এটা সম্ভব না। প্রাইভেট প্রতিষ্ঠান হয়ে যায় অনেক এক্সপেন্সিভ, আবার সরকারি প্রতিষ্ঠানের জন্য এই বিশাল জনগোষ্ঠীর বার্ডেন, কারণ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গিয়েছে ইদানিং। ফলে ইনাদের বিভিন্ন ধরনের চিকিৎসা দরকার হয়, ওনাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, তারপরে ডে টু ডে লিভিংয়ের জন্য সাপোর্ট। এই সিস্টেম করে এটা ফ্যামিলিতে যদি করা যায় সেটা তো খুবই ভালো ফ্যামিলির সাথে থাকলে। কিন্তু আমি মনে করি যে ফ্যামিলিতেও এটা শেয়ার এবং কেয়ারের দায়িত্ব আছে। যেই ফ্যামিলিতে একজন ডিমেনশিয়ার পেশেন্ট আছে, দীর্ঘদিন তারা সেই পেশেন্টের যখন টেক কেয়ার করতে যায় তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনি প্রায় মাঝে মধ্যেই দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওস আসছে যে বাবা মা খেতে দিচ্ছে না, বাই করছে না, বাইর করে দিয়েছে। আসলে দেখা যায় যে অনেক সময় ডিমেনশিয়ার পেশেন্টরা বের হয়ে যায় বাসা থেকে, এবং হারিয়ে যায় বাসা থেকে, বা অনেক উল্টাপাল্টা কথা বলেন যেগুলি হয়তো সঠিক তথ্য না, কারণ ওনারা অনেক কিছু মনে রাখতে পারেন না, সঠিক তথ্য দিতে পারেন না। তো এই যে ভুল বোঝাবুঝি, এটাতে দেখা যায় যে ছেলে মেয়েদের বা অন্যদের সামাজিক অবনমন হয় একটা। সেই জিনিসগুলো যাতে না হয় আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং করতে পারি, আর যেটা প্রতিষ্ঠান তাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা। আপনি সুন্দরই বলেছেন যে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি হয়, পার্টনারশিপে তৈরি করা। কিছু যদিও হচ্ছে, যেমন কেরানীগঞ্জের দিকে হচ্ছে, কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ, যেটা আমাদের সাধারণ মানুষ রিচ করতে পারবে না। বরং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যাদের আসলে কোনো দরিদ্র শ্রেণী, সবার জন্যই প্রতিষ্ঠান করা জরুরি হয়ে পড়েছে। এবং এটা জেলা পর্যায়ে সব কিছু ঢাকায় এনে তুলতে হবে বা সেন্ট্রালে তুলতে হবে, বিষয়টা এমন না। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আপনার কাছে আমরা সংক্ষেপে জানতে চাইবো যে আসলে সার্বিকভাবে আমাদের মতো এরকম একটা দেশে এখানে সরকারের ভূমিকাটাই আমাদের কাছে মুখ্য মনে হয়। সরকার কি করতে পারে আসলে? ম্যাডাম একটা চমৎকার কথা বলেছেন যে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে। এক্ষেত্রেও তো আসলে উদ্যোগটা হয়তো সরকারের কাছ থেকেই আসতে হবে। কি করা যেতে পারে? আমরা যেটা বলি, সরকার অনেক ক্ষেত্রে যেটা করতে পারেন যে তার বাজেটটা বাড়িয়ে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে এই প্ল্যানিংগুলোতে মেন্টাল হেলথ প্রফেশনাল যা, তাদেরকে এখানে ইনভলভ করতে পারেন, তাদের নিট নিয়ে। যেটা আমরা সাধারণত দেখেছি যে এই আলোচনাগুলো সাধারণত তাদের সাংসদ পর্যায়ে হয় বা দেখা যায় উঁচু সচিব পর্যায়ে হয়, কিন্তু এখানে যদি সাইকেট্রিক যারা ডক্টর, যারা এইসব রোগী নিয়ে ডিল করছেন, তাদের নিডগুলো বুঝতে পারছেন, তাহলে এখনকার ক্রাইসিসগুলো নিয়ে এবং ভবিষ্যৎ ফিউচারে কোন কোন প্রবলেমগুলো হতে পারে। যেমন একটু আগে যে কথা হচ্ছিল যে বয়স্ক রোগীদের, আসলে আমাদের 2027 সালের পর থেকে প্রায় 10%-এর বেশি মানুষ কিন্তু 65 বছর প্লাস হয়ে যাবেন। তো এই যে একটা বড় অংশের মানুষ, এবং এদের জন্য আমাদের যেই সাপোর্ট সিস্টেম, এটা কিন্তু ডেভেলপ না। একটু আগে বললেন যে একজন মানুষ মারা গেছে, যে কেউ ছিলেন না ওখানে। তো এই যে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে ডিমেনশিয়া মানুষ খালি না, বয়স্ক মানুষদেরও কিন্তু অনেক কাজ করতে পারে না। আর আজকালকার দিনে আমাদের ট্র্যাডিশন হয়েছে ছেলে মেয়ে কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার ট্র্যাডিশন, বাবা মা কিন্তু দেশেই থাকেন। এখন বাবা মা যারা থাকেন দুজনই কিন্তু বয়স্ক, এবং দুজনই একজন একজনকে যে সেই হেল্পটা নেবেন করবেন, সেটাও কিন্তু তারা শারীরিকভাবে ওইভাবে সক্ষম থাকেন না। এবং অনেক ক্ষেত্রে কিন্তু একজন যদি মারা যান, সেক্ষেত্রে এই জিনিস কিন্তু আরও প্রকট হয়ে যায়। সন্তানদের পক্ষে সম্ভব না যে তাদেরকে এই ব্যাপারটা ঠিকমতো ম্যানেজ করা, যেহেতু সবাই এখনকার কাজকর্ম করেন। সন্তান থাকলেও সকাল থেকে কাজে চলে যান, হয়তো বিকালে রাতে তারা আসেন। তো এই যে সাপোর্ট সিস্টেমটা তাকে দেওয়া, এবং অনেক সময় দেখা যাচ্ছে বাসার মধ্যে যারা থাকেন তাদেরও কাজকর্ম থাকে, তারা একজন মানুষের ডেডিকেটেডলিভাবে কাজ করতে পারেন না, এবং সেক্ষেত্রে স্কিল্ড দক্ষ মানুষের খুব দরকার। সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন খালি না, এখানে দক্ষ এইসব মানুষদেরকে বাড়ানো যারা এইসব কেয়ার গিভিং সাপোর্টটা তাকে দিবে। তো কেয়ার গিভার্সরাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইন্টারন্যাশনাল এরকম কিন্তু কেয়ার গিভারদের অনেক অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু দক্ষ কেয়ার গিভার তৈরি করেন, যারা কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলোকে সমাধানের উদ্যোগী নেন। 2 নম্বর আমরা বলি কিন্তু ডে কেয়ার সাপোর্ট সিস্টেম। আমরা অনেক সময় যেটা হয় কি, আমরা বাচ্চাদের ক্ষেত্রে ডে কেয়ারটা আমরা গুরুত্ব দেই, যে চাকরির ক্ষেত্রে বাচ্চাদের, কিন্তু বয়স্কদের জন্য ডে কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সকালবেলা আমি যে আমার বাবা আমাকে একটা জায়গায় দিয়ে যাচ্ছি, ওখানে উনি ঠিকমতো খাচ্ছেন, ওনার টেক কেয়ার হচ্ছে, ইভেন অনেক ট্রিটমেন্টের ব্যাপারও, এবং সাইকোলজিক্যাল হোক ফিজিক্যাল হোক, সেই চিকিৎসাটাও ওখানে সমাধান হচ্ছে। এবং উনি দেখা যাবে কোনো ধরনের কোনো সমস্যা হলে ওখানে টেক কেয়ার হচ্ছে, উনি সেম এজের মানুষের সাথে গল্প করছেন, থাকছেন। আমি অনেক হাসপাতালে বিদেশে গেছি, যেখানে কিন্তু হাসপাতালের সাথে সাথে কিন্তু একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরি আছে, এখানে বয়স্করা লেখাপড়া করে, ডিমেনশিয়া রোগীদেরকে নিয়ে বসা হয়, তারা কীভাবে তাদের লাইফ স্কিলগুলো ডেভেলপ করবে, এটা নিয়ে থেকে গ্রুপ থেরাপি নিয়ে বসা হয়। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা রিহ্যাবিলিটেশনটাও ডেভেলপ করতে পারি আস্তে আস্তে, তাহলে কিন্তু তখন আমরা এই, যদি আমাদের বাসায় এরকম আমরা লোক নাও রাখতে পারি, কারণ বাসায় লোক রাখা তো অনেক সময় খুব এক্সপেন্সিভ, সবার পক্ষে কিন্তু এটা সম্ভব না। আর হাই ক্লাস যারা পিপল, তারা তো যে কোনো জায়গা থেকে ট্রিটমেন্ট নিতে পারবে, কিন্তু আমাদের কিন্তু লো এবং মিডল ক্লাস মানুষ থেকে সব
সমস্যা স্তরের মানুষের এবং এই জায়গাগুলো কিন্তু আমি মনে করি যদি দেওয়া যায় তাহলে খুবই কাজে দিবে। আর 2 নম্বর তার লাস্ট আমি বলি যে আমাদের যে বিমাগুলো হয় স্বাস্থ্য বিমাগুলো কিন্তু রোগ নিয়ে, তো বয়স্ক বা মেন্টাল হেলথগুলো কিন্তু তারা ওখানে কভার করেন না। আমি বলি এই জায়গাটাও যদি কভার, এমনকি কারণ রিহ্যাবিলিটেশনে ভর্তি হওয়াটাও যদি এই কভারের আন্ডারে হয় তাহলে কিন্তু এক্ষেত্রে একটা মানুষের পক্ষে এই সার্ভিসগুলো ডেভেলপ করতে সুবিধা হয়ে যাবে। তাহলে মানুষের কিন্তু সমস্যাগুলো কিন্তু তখন একটা মানুষ গরিব হলেও সে সেই তার জিম্মা থেকে কিন্তু সেটা কভার করতে পারবে। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়ে আলোকিত করার জন্য। ডক্টর রয়েল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আপনারা নিজেরাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের খুব বেশি কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে না বা এতদিন হয়নি। আমরা আলোচনা করব, এগুলো আমরা আলোচনা করতেই থাকবো ততদিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়টিতে মনোযোগ দেন, তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, আশা করব মানসিক স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়বে এবং সেই বরাদ্দের একটা ভালো অংশ ব্যবহার হবে আমাদের এই ধরনের মানসিক রোগীদের পুনর্বাসনের পেছনে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।